করোনায় এক সপ্তাহে প্রায় 250 মৃত্যু, সংক্রমণের পিক টাইম বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জ, কক্সবাজার ও চাঁদপুরকে রেড জোন চিহ্নিত, লকডাউনের ঘোষণা প্রশাসনের। দেশে করোনার নমুনা পরীক্ষায় ভুল বেড়েই চলছে, দক্ষ টেকনোলজিস্টের অভাবকে দায়। করোনায় দুর্বলতা স্পষ্ট হলেও বাজেটে বাড়ছে না স্বাস্থ্যের বরাদ্দ, বিনিয়োগ বৃদ্ধির তাগিদ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 70 লাখ ছাড়ালো, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি 20 লাখ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা 1 ঘন্টা আপনাদের সাথে আছি সঞ্চয় মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে মারা গেছেন প্রায় 250 রোগী। মে মাসেই মৃত্যু হয়েছে 480 জনের। রোগতত্ত্ববিদরা বলছেন সংক্রমণের পিক টাইম বা পঞ্চম স্তরে প্রবেশ করেছে দেশ। 8ই মার্চ প্রথম 3 জন শনাক্তের পর থেকে 3 মাসে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 65,000। দেশে করোনা ভাইরাস শনাক্তের প্রথম খবর আসে 8 মার্চ। আক্রান্ত হন 3 জন। এপ্রিলের শেষে আক্রান্ত দাঁড়ায় 7,667 জন। আর মে মাসের শুরুতে সংখ্যা 10,000 থেকে 31 মে গিয়ে আক্রান্তের সংখ্যা স্পর্শ করে 47,000-এ। এ মাসেই আক্রান্ত হয়েছেন 38,000-এরও বেশি রোগী। জুনের প্রথম সপ্তাহে 18,616 জনের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। মৃত্যুর পরিসংখ্যানের গ্রাফটাও গত 2 মাসে ঊর্ধ্বমুখী। 18 মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। 20 এপ্রিল মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 101 জনে। মে মাসে সংক্রমণের মাত্রা বাড়তে থাকে, মৃত্যু 170 থেকে 650-তে পৌঁছায়। আর জুনে আরও ভয়ঙ্কর রূপ নেয় করোনা। প্রথম সপ্তাহে 239 জনের মৃত্যু। মে মাসে মৃত্যু হয়েছে 480 জনের। এ পর্যন্ত সারা দেশে করোনায় মারা গেছেন 888 জন। রোগতত্ত্ববিদরা বলছেন এই সময়ে সাধারণ ছুটি ও সামাজিক দূরত্বের নিয়ম ঠিকমতো পালন না করায় সংক্রমণ বেড়েই চলেছে। অনেকের মধ্যেই সে আগেকার মার্চ মাসের যে ভয়ভীতিটা সেটা একদমই শিথিল হয়ে গেছে। এটা কিন্তু বিপদ, কারণ ভয়ভীতি শিথিল হলেই তো সংক্রমণ বন্ধ থাকে না। তারা এই ভয়ভীতি শিথিল হওয়ার সময় তারা অসতর্ক হয় এবং অধিক সংখ্যায় সংক্রমিত হয়। 15 জুনের পর আর বাড়ছে না সরকারি ছুটি। সংক্রমণের গুরুত্ব দেখে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তালিকা করে লকডাউন করা হচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হলেও তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রোগতত্ত্ববিদরা বলছেন জুনের প্রথম সপ্তাহে প্রায় 250 জনের মৃত্যু আতঙ্কের বিষয়। আবার মারা যাওয়াদের বেশিরভাগের বয়স 50 বছরের বেশি। সংক্রমণের পঞ্চম স্তরে পিক টাইমে প্রবেশ করছে দেশ। মের মাঝামাঝি থেকে জুনের প্রথম সপ্তাহের দিকে পিক হবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছিল। কিন্তু এখন যে হারে আক্রমণের সংখ্যা এবং মৃতের সংখ্যা ঊর্ধ্বগতি, সেটি মনে হচ্ছে এখন হলো জুন মাসের ঊর্ধ্বগতি থাকবে, এটি এখনো পর্যন্ত আমরা ধারণা করছি। এবং জুলাইতে গিয়েও কতটুকু কমবে এটিও এখন আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্চ থেকে 90 দিনে সারা দেশে 52টি ল্যাব স্থাপন করায় নমুনা পরীক্ষা বেশি হচ্ছে। তাই সংক্রমণের সংখ্যাও জানা যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হিসেবে এশিয়ার ভারত, ইরান, চীন, পাকিস্তান, কাতারের পরে রয়েছে বাংলাদেশ। সংক্রমণের তালিকায় 20 নম্বরে উঠে এসেছে দেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে মৃত্যু বেড়েই চলছে। রোববার পর্যন্ত 24 ঘন্টায় সর্বাধিক 42 জন মারা গেছেন। আর 13,136 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,743 জন। নমুনার অনুপাতে করোনা শনাক্তের হার 20.88%। এই পর্যন্ত মোট প্রাণহানি 888 জনের। এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস শনাক্তের 92তম দিনে বাংলাদেশ। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 65,769 জন। বর্তমানে দেশে 55টি ল্যাব প্রস্তুত থাকলেও রোববার দুপুরের আগ পর্যন্ত 24 ঘন্টায় 52টি ল্যাবে পরীক্ষা হয় 13,136টি নমুনা।
24 ঘন্টায় মৃত 42 জনের মধ্যে 35 জন পুরুষ, 7 জন নারী। এর মধ্যে ঢাকায় 27 জন, চট্টগ্রামে 8 জন, সিলেটে 2 জন, রাজশাহীতে 2 জন, ময়মনসিংহে 1 জন ও খুলনায় 2 জন মারা গেছেন। এছাড়া সবচেয়ে বেশি 14 জন মারা গেছেন 61 থেকে 70 বছরের মধ্যে। 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 7 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছর 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 91 থেকে 100 বছরের 1 জন। এবং হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন। এ নিয়ে সারা দেশে সুস্থ হলেন 13,903 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। এ সময়ে আইসোলেশনে নেওয়া হয়েছে 467 জনকে। সারা দেশে আইসোলেশনে আছেন 7,399 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 1,975 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2,576 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,01,197 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, সংস্থাটির ওয়েবসাইটে করোনা বিষয়ক 33টি গাইডলাইন দেয়া আছে। এর মধ্যে শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার একটি অনুবাদ বইও রয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকের করোনার নমুনা সংগ্রহের বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয়। এসব বুথে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীতে চলছে গণপরিবহন। বাসে এক সিট ফাঁকা রেখে চলাচল করলেও উঠানোর সময় শারীরিক দূরত্ব মানা এবং যাত্রীদের জুতায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। বিষয়টি তত্ত্বাবধানে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে রাজধানীর তেজগাঁওয়ের চিত্র কেমন দেখছেন? সেখানে বাস চলাচল এবং ভেতরের যাত্রীদের সংখ্যা কেমন এবং স্বাস্থ্যবিধি আসলেই কতটুকু মানা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সকাল থেকে আমরা মহাখালী, বনানী, তারপর তেজগাঁ এই এলাকাগুলো ঘুরেছি এবং দেখেছি যে আসলে মানুষ যে বাসে বা গণপরিবহনে চলাচল করছে সেটার আসলে পরিস্থিতি কি। আমরা কিন্তু দেখতে পেরেছি যে সাধারণ মানুষ বাসে ওঠার ক্ষেত্রে একই দরজার মধ্যে যে আসলে হুড়োহুড়ির ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি একদমই মানা হচ্ছে না। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতিটা দেখাতে চাই, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আসলে রাজধানীতে বাস চলছে এবং সেই গণপরিবহনে কিন্তু মানুষ চলাফেরাও করছে। তবে বাসে ওঠার ক্ষেত্রে মানুষের যে সামাজিক দূরত্বটা নিশ্চিত করার কথা ছিল সেই সামাজিক দূরত্বটা কিন্তু একদমই নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি বাসে ওঠার সময় আসলে যে ধরনের জীবাণুনাশক স্প্রে করার কথা ছিল সে ধরনের জীবাণুনাশক কিন্তু স্প্রে করা হচ্ছে না। আমরা দেখছি যে ধরনের স্প্রেগুলো করা হচ্ছে সেগুলো বেসিক্যালি স্যাভলন অ্যান্টিসেপটিক বা ডেটল অ্যান্টিসেপটিক যেগুলো রয়েছে সেগুলো মিশ্রিত পানি অথবা দেখতে পাচ্ছি যে আসলে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি। স্যাভলন অ্যান্টিসেপটিক মিশ্রিত যে পানি রয়েছে সেটা কিন্তু যদি ছেটানো হয় বা স্প্রে করা হয় সেটাতে আসলে খুব একটা কিন্তু কাজ হবে না। আর পাশাপাশি যদি আমরা কথাও বলি যে এই ধরনের ব্লিচিং পাউডার ব্যবহার করা হচ্ছে, সেই ব্লিচিং পাউডার ব্যবহারের ফলে কিন্তু করোনা ভাইরাস থেকে মুক্তি মিললেও সেক্ষেত্রে আসলে চর্মরোগের একটি সম্ভাবনা থেকে যায়। আমরা রোগতত্ত্ববিদ বা বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু এমনটাই জানতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার যে কথাটি বলা হচ্ছে সেটা এক ধরনের শুভঙ্করের ফাঁকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে মানুষের যে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের বিষয়টি ছিল সেটা অনেকটাই উপেক্ষিত। পাশাপাশি এমনও অনেক বাস দেখতে পেয়েছি যেসব বাসে এই স্যাভলন পানি বলি অথবা ব্লিচিং পাউডার পানি বলি সেটাও কিন্তু স্প্রে করার ব্যবস্থা নেই। পাশাপাশি যারা বাসে ওঠানোর ক্ষেত্রে যে ধরনের হেল্পাররা রয়েছেন, হেল্পারদের কিন্তু বেশিরভাগের মুখেই কিন্তু মাস্ক থাকছে না। পাশাপাশি হেল্পার যারা আছেন তারা যখন যাত্রী উঠাচ্ছেন না, একজন যাত্রীকে স্পর্শ করছেন অথবা হেল্পার গেটে দাঁড়িয়ে আছেন যাত্রী উঠছেন, সেক্ষেত্রেও সামাজিক দূরত্বের যে নিশ্চিত হওয়ার কথা ছিল সেই জিনিসটিও কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। সব মিলে গণপরিবহন চালু হলো আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি ছিল সেটা অনেকটাই কিন্তু উপেক্ষিত। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সেখানকার গণপরিবহন চলাচল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।
করোনা সংক্রমণের অধিক ঝুঁকি বিবেচনায় দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে জোন ভিত্তিক লকডাউন। এরই মধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে নারায়ণগঞ্জ, কক্সবাজারের কিছু এলাকা এবং চাঁদপুরের সব উপজেলা। লকডাউন ঘোষণা করা এসব এলাকায় খাদ্য সরবরাহ এবং টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিশ্চিত করবে প্রশাসন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 85 জন, আক্রান্ত 3,500। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। লকডাউন ঘোষণা করা হইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ণ টাউনকে রেড জোন ঘোষণা করা হয়। এই 3 এলাকা আগামী 20 দিন থাকবে লকডাউনে। স্থানীয়ভাবে লোকালাইজেশনের মাধ্যমে যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে যেখানে রোগী বেশি, একটু কম রোগী সেইটা বিবেচনা করে, আবার একেবারেই কম রোগী এইরকম বিবেচনা করে আমাদের কিছু আপনাদের বাসায় লকডাউন বলেন অথবা আমরা যেটা আগেও বলছি কঠোর অবস্থানে যাওয়া, বিধিনিষেধ কঠোরভাবে মানানো, সেই অবস্থানে আমরা আজকে গেলাম। চাঁদপুরের 8 উপজেলার সবকটিতেই করোনার ঝুঁকি বেশি বলছেন সিভিল সার্জন, যে কারণে পুরো জেলাকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ ঝুঁকির তালিকায় 6ষ্ঠ স্থানে কক্সবাজার। শুক্রবার থেকে লকডাউনে পৌরসভার 10টি ওয়ার্ড। 20 জুন পর্যন্ত বহাল থাকবে এই লকডাউন। রেড জোনে তালিকাভুক্ত এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত করা যাবে না, থামবে না গণপরিবহন, বন্ধ থাকবে কাঁচা বাজারও। লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে নির্দেশনা। আক্রান্তের হিসাবের ভিত্তিতে রেড জোন থেকে ইয়েলো এবং পরবর্তীতে গ্রিন জোনে নামিয়ে আনা হবে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, যখন নাকি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ সবার আগে লকডাউন ঘোষণা করা হয়েছিল, আর এখনো নারায়ণগঞ্জ শহরের 3টি এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আসলে জনসাধারণের চলাচলে কোনো পরিবর্তন দেখছেন কিনা, আর মানুষ এই মুহূর্তে সেখানকার কতটা সচেতন আছেন? আসলে নারায়ণগঞ্জে করোনা সংক্রমণের যেই প্রথম থেকেই যেই অবস্থা ছিল এবং এটাকে এপি সেন্টার হিসাবে আইইসিডিআর ঘোষণা করেছে আপনি জানেন। তো আমরা প্রথম থেকে লকডাউনের যে পরিস্থিতি দেখেছি, আসলে লকডাউনের পরবর্তী সময় কিন্তু নারায়ণগঞ্জের জনসাধারণ কিন্তু লকডাউনের যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু আসলে তারা প্রথম থেকেই তারা মানেনি এবং নিজেদের নানা অজুহাতে তারা বাইরে বেরিয়ে আসতো। তবে গতকাল আমাদের নারায়ণগঞ্জের যে 3টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে, তো এই বিষয়ে জেলা প্রশাসক এই বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ সুপারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আসলে আগের বিগত সময়ের যে অভিজ্ঞতা যে আসলে মানুষ লকডাউনের বিষয়টি মানতে চায় না বা তারা স্বাস্থ্যবিধি না মেনেই নানা অজুহাতে তারা চলাফেরা করে এবং বেরিয়ে আসে, তো এটা মাথায় রেখেই কিন্তু পরবর্তীতে যে এলাকাগুলিকে লকডাউন করা হবে সেই এলাকার সেখানে কিন্তু শতভাগ লকডাউন নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ অবস্থানে থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ সহ যারা এখানে দায়িত্ব থাকবেন তারা কিন্তু কাজ করবেন, এই বিষয়টি কিন্তু আমাকে তারা জানিয়েছেন। এবং আমরা গতকালও এই যে 3টি এলাকায় লকডাউন করেছে সেখানে আমরা দেখেছি যে লকডাউন করার পরও মানুষ চেষ্টা করেছে বাইরে বেরিয়ে আসার জন্য এবং প্রশাসনেরও পাশাপাশি কিন্তু আমরা সেখানে কঠোর অবস্থানে থাকতে দেখেছি এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই এলাকার মানুষজনকে যে একটা সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই কিন্তু তাদেরকে বেরোতে দিচ্ছে না। আমরা কিন্তু এরকমটাই দেখেছি। নারায়ণগঞ্জ থেকে জানাছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। করোনা সংক্রমণের বিবেচনায় বগুড়া জেলা ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 790। এ বিষয়ে আরো জানাতে আমিরুল লতিফ যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আমিরুল, এর মধ্যে আমরা জেনেছি যে বগুড়া জেলায় মোট 790 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কি বগুড়া জেলাকে আসলে রেড জোন হিসেবে ঘোষণার সঙ্গে আমিরুল, এর মধ্যে আমরা জেনেছি যে বগুড়া জেলায় মোট 790 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কি বগুড়া জেলাকে আসলে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে কিনা, আর প্রশাসন এই বিষয়ে কি ধরনের কার্যক্রম হাতে নিতে যাচ্ছেন? এখনো পর্যন্ত আসলে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ বা কার্যক্রম আমরা দেখতে পাইনি এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে সেই রকম পজিটিভ কিছু জানাতেও পারেনি। তারা আসলে ঘোষণার অপেক্ষায় আছে যে রেড জোন হবে কিনা।
আর যে সংখ্যাটি দাঁড়িয়েছে 790, এর মধ্যে গতকালই যে দুটি ল্যাবে পরীক্ষা হয়, একটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং একটি TMSS মেডিকেল কলেজ, এই দুটি ল্যাবের PCR-এ যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে সর্বোচ্চ এই কত দিনের মধ্যে 161 জন শনাক্ত হয়েছে। তার মধ্যে বগুড়া সদরেরই আছেন 118 জন। তার মানে ক্রাইটেরিয়া বিবেচনা করলে আসলে বগুড়ার এমনি থেকেই রেড জোনে পড়ে যাওয়ার কথা। তো এখনো পর্যন্ত যেহেতু সার্বিকভাবে ঘোষণা আসেনি যে কোন কোন জায়গাগুলো বা কোন কোন জেলাগুলো রেড জোন হবে, তবে একটি তথ্য যেগুলো বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে দেশের 50টি জেলাকে রেড জোন ঘোষণা করে এগুলো লকডাউন করা হবে। তার মধ্যে বগুড়ার নামও আছে, রাজশাহী বিভাগের 5টি জেলা আছে, তার মধ্যে বগুড়া একটি, এর মধ্যে রয়েছে রংপুরের 8টি জেলায় এর মধ্যে। আর বগুড়া শহরের যদি বলি, আমি এখানে মোহাম্মদ হাসপাতাল যেটি ডেডিকেটেড COVID-19 হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে এই মুহূর্তে 61 জন চিকিৎসাধীন আছেন, যার মধ্যে 48 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর বাকিদের বেশি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে আমাদেরকে জানিয়েছেন যিনি মোহাম্মদ আলী হাসপাতালের RMO ডক্টর শামিন কাজল। আর 790 জনের মধ্যে সুস্থ হয়েছেন 53 জন, মারা গিয়েছেন 7 জন। এর মধ্যে এই 60 জন বাদ দিলে এখনো পর্যন্ত বগুড়া জেলার মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা 730 জন। তবে হারে প্রতিদিন বাড়ছে, তাতে করে এই সংখ্যাটি 1000 পেরিয়ে হয়তো খুব বেশি সময় লাগবে না। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে এত বেশি রোগ সংখ্যা, এত বেশি শনাক্তের সংখ্যা, তারপরও বগুড়ার মানুষের মধ্যে যে সচেতনতাটুকু সেটি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট অভাব আছে। আমি গতকালকেই বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, তার মধ্যে একটি মার্কেটে একটি মোবাইল ফোনের গ্যাজেটের দোকানে আমি দেখেছি যে পরিমাণ ভিড় করে লোকজন দাঁড়িয়ে আসলে সেই কেনাকাটাগুলো করছে, সেটি শঙ্কাজনক অবস্থা। তবে গণপরিবহন যেগুলো বাস চলাচল করছে আন্তজেলা বা জেলার মধ্যেই যেসব বাস আছে সেগুলো এখনো পর্যন্ত বিধি মেনে চলছে, কিন্তু অন্যান্য ছোট যেসব গণপরিবহন আছে যেমন ব্যাটারি চালিত রিক্সা বা CNG অটো রিক্সা যেগুলো আছে সেগুলোতে স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না। একটি CNG-তে 6 জন 7 জন পর্যন্ত যাত্রী পরিবহন করছে, আমরা এরকমটাই দেখেছি। তো এই ছিল বগুড়ার সবশেষ অবস্থা। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল লতিফ। দেশে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষার ভুল ফলের সংখ্যা। একই নমুনা কখনো পজিটিভ আসছে, আবার কখনো আসছে নেগেটিভ। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনায় নমুনা সংগ্রহ করা হলে ভুল ফল আসতে পারে। এছাড়া নমুনা সংগ্রহে দক্ষ এবং মেডিকেল টেকনোলজিস্টের অভাবও ভুল রিপোর্টের জন্য দায়ী। সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে অল্প সময়ের মধ্যে নমুনা দিয়েছেন একাধিকবার। ফল কখনো পজিটিভ, কখনো নেগেটিভ এসেছে। প্রথমে আমি স্যাম্পল দিই রিজেন্ট হাসপাতালে, সেখানে আমার পজিটিভ আসে। আরও বেশি কনফার্ম হওয়ার জন্য আরেকবার স্যাম্পল দিই, সেটা দিই হচ্ছে DRU-তে, কিন্তু সেই ফলাফলটা নেগেটিভ আসে। তো একবার পজিটিভ, আবার একদিন পরে যে স্যাম্পল সেটাতে যখন নেগেটিভ আসে তখন হচ্ছে সেটা পুরোটাই একটা কনফিউজিং বিষয় হয়ে যায়। তখন আমাকে তৃতীয়বার আরেকবার আমি হচ্ছে ব্র্যাক সেন্টারের ওখানের বুথে আরেকবার আমার স্যাম্পল দিই, কিন্তু সেই রিপোর্টটা নেগেটিভ আসে। কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকে যায় আমি আসলে নেগেটিভ না পজিটিভ। করোনা ভাইরাসের ভুল রিপোর্ট নিয়ে এমন ভোগান্তির অভিযোগ অনেকেরই। বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষার ফল নির্ভর করে সংক্রমিত হওয়ার দিনের উপর। সংক্রমণের প্রথম 2 দিনের মধ্যে নমুনা নেওয়া হলে কিছুই ধরা পড়বে না। তৃতীয় থেকে ষষ্ঠ দিনে নেওয়া হলে সঠিক ফল পাওয়া যাবে। আবার সপ্তম দিনের পর নমুনা পরীক্ষায় কিছু নাও ধরা পড়তে পারে। নমুনা সংগ্রহ, নমুনা পরিবহন, সংরক্ষণ এবং পরীক্ষার ক্ষেত্রে এই 4টি বিষয়ে গুরুত্ব সহকারে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর কোথাও এক জায়গায় যদি গাফিলতি হয় তাহলে সঠিক পরীক্ষার রিপোর্ট আসবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সেই হিসেবে দেশে 1,50,000 মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন, অথচ আছে মাত্র 5,165 জন। তাদের মধ্যে নমুনা সংগ্রহ করছেন 500 জন। নমুনা সংগ্রহ করা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটি করতে হলে অবশ্যই তাকে অ্যানাটমি, ফিজিওলজি জানতে হবে এবং এই কাজটি করার জন্য মেডিকেল টেকনোলজিস্টরাই হলো যথোপযুক্ত ব্যক্তি। সরকার সম্প্রতি 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। জনস্বাস্থ্যবিদরা বলছেন করোনার নমুনা সংগ্রহ থেকে শুরু করে ল্যাবে পরীক্ষা সঠিকভাবে শেষ করতে দরকার দক্ষ কর্মী বাহিনী। অদক্ষ কর্মী দিয়ে নমুনা সংগ্রহ করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নমুনা সংগ্রহের বিষয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা শুনেছি যে অনেকেই যখন নাকি করোনা টেস্ট করাতে যাচ্ছে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ ফল আসছে, এর আসলে মূল কারণটা কি? সঠিক প্রক্রিয়ায় কি আসলে নমুনা সংগ্রহ করা হচ্ছে না? আর নমুনা দেওয়ার ক্ষেত্রে এর আগে আমরা জানতে পেরেছি যে 1,500 থেকে 2,000 টাকা দিলেই কিন্তু আগে নমুনা দেওয়া যাচ্ছে, টেস্ট করানো যাচ্ছে আগে। এই অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কি আর কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা? আমি যদি দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করি, যে আসলে যে অভিযোগটি পাওয়া গেছে সেটি কিন্তু একটি নির্দিষ্ট বুথের থেকেই পাওয়া গিয়েছে, এরকম অভিযোগ কিন্তু আসলে অনেক জায়গা থেকেই ছিল যে টাকার বিনিময়ে আগে টেস্ট করানো যায়। আসলে যেহেতু এটি একটি এখন খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থা, সবাই চান কিছু টাকা গেলেও যদি পরীক্ষাটি আগে করানো, যেমন অভিযোগ কিন্তু আসলে এখন সেদিনকার আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু এটি নিয়ে একটি প্রতিবেদন হয়েছে, তারপরে কিন্তু এই ধরনের অভিযোগ আমরা আর পাইনি। তার পাশাপাশি অন্যান্য যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কিন্তু এখনো আছে, যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়, তার পাশাপাশি অনেক সময় দাঁড়াতে হয়, তারপরে পাওয়া যায় 2 থেকে 3 দিন পরেও অনেক সময় সিরিয়াল পাওয়া যায় না। প্রথম যে প্রশ্নটি করেছেন যে আসলে ভুল পরীক্ষা বা ভুল রিপোর্ট যেটি আসছে সেটি নিয়ে কিন্তু আসলে দুই রকমের মানুষের মধ্যে দুই রকমের কথা রয়েছে। একটি কথা হচ্ছে যে আমি যদি এখানকার চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিরিয়াল রয়েছে, যারা একটা লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে প্রায় 10 থেকে 12 জন থাকলেও সকাল থেকে কিন্তু এখানে আরো অনেক লোক এসেছিলেন এখানে টেস্ট করানোর জন্য, কিন্তু সবাই কিন্তু আসলে সিরিয়ালটি পাননি। যারাই সিরিয়াল পাচ্ছেন তারা কিন্তু এখানে পরীক্ষা করাতে পারবেন। এখানে প্রথম বিষয়টি হচ্ছে অনেকেই যেহেতু দিনের পর দিন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে অনেকে দেখা গেছে যে তারা কিন্তু পাচ্ছেন না টেস্ট করানোর জন্য যে সিরিয়াল না পরে করানো যেটি হচ্ছে, তারা কিন্তু এক সময় গিয়ে তারা পরীক্ষাটি করাচ্ছেন না। যেমনটি বিশেষজ্ঞরা বলছেন যে 3য় দিন থেকে 6ষ্ঠ দিনের মধ্যে যদি পরীক্ষা না করানো যায় তাহলে হয়তো সঠিক যে ফলাফল সেটি হয়তো নাও পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই তাদের সিমটম রয়েছে, তারা প্রথম দিনে চলে আসছেন, সেই ক্ষেত্রে হয়তো সঠিক ফলাফলটি পাচ্ছেন না। বা অনেকেই করছেন যে সিরিয়াল না পড়ার কারণে দেখা গেছে 5 দিন বা 6 দিন পরে গিয়ে তার উপসর্গটি মনে হয়েছে, তার সাথে সেই উপসর্গটি রয়েছে, তারপরে গিয়ে কিন্তু সে তারপরে আরো 2 থেকে 3 দিন সে টেস্ট করানোর জন্য আসছে, কিন্তু টেস্ট করাতে পারছেন না, যার ফলে কিন্তু সে 7 দিন 8 দিন চলেই যাচ্ছে। সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ভুল যে রিপোর্ট সেটি কিন্তু আসছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আমাদের যে টেকনোলজিস্ট দরকার সে অনুযায়ী খুবই অপ্রতুল, যেখানে 1 লাখেরও বেশি প্রায় 1.5 লাখ টেকনোলজি থাকা দরকার, সেখানে আমাদের এখানে আছে মাত্র 5,100-এরও বেশি, যার মধ্যে কাজ করছে মাত্র 5,000 জন। সেখানেও কিন্তু এখন যে বুথগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক অদক্ষ বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজিস্ট না বা সে অল্প কিছুদিন ধরে কাজ শুরু করেছেন তাদেরকে দিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে। তো সেই জায়গা থেকেও কিন্তু ভুল রিপোর্ট আসার একটি সম্ভাবনা রয়েছে। তো এই দুটি বিষয়কে যদি নিরূপণ করা যায়, বিশেষ করে টেকনোলজিস্ট যেহেতু খুব তাড়াতাড়ি চাইলেই পাওয়া যাবে না, সেই জন্য সময় দরকার, তাদেরকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে আসলে ট্রেনিং করানো দরকার। তো সেই বিষয়গুলো যেহেতু খুব সহজেই করা সম্ভব নয়, সেক্ষেত্রে সেই জায়গাটিকে মাথায় রেখে বুথের সংখ্যা বাড়িয়ে বা যারা টেস্ট করতে আসছেন বা যারা অধিক সংক্রমিত বা যারা বয়স্ক বা যাদের সংক্রমণের সংখ্যাটা বেশি, তাদেরকে যদি সাথে সাথেই টেস্ট করানো যায়, দুটি বিষয় সমন্বয় করে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি কাজ করতে পারেন, তাহলে হয়তো এই বিষয়টিকে কিছুটা হলেও যেই সমস্যাটা বা যে অভিযোগটা রয়েছে যে ভুল তথ্য বা ভুল ফলাফল আসছে, আমরা যেমনটি শুনছিলাম যে একজন বলছিলেন যে তিনি আসলে একাধিকবার টেস্ট করানোর পরেও তার কিন্তু আসলে ভুল রিপোর্ট আসছে, সেটি যেমন একদিক থেকে ঝুঁকিপূর্ণ তার জন্য, তার পাশাপাশি তিনি যাদের সংস্পর্শে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু ঝুঁকিপূর্ণ। তো সব মিলে এই দুটো বিষয়কে মাথায় রেখে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সবাই যদি এই বিষয়টিকে মাথায় রেখে কাজ করা শুরু করে, তাহলে হয়তো এই অভিযোগগুলো অনেকটাই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। রাজধানীর মিরপুর এলাকা থেকে নমুনা সংগ্রহের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। আরটি ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করে 40 মিনিটে করোনা ভাইরাস শনাক্ত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সিরাজের নেতৃত্বে একদল গবেষকের মাধ্যমে গবেষণাগারে পরীক্ষা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতিতে করোনা টেস্ট করা হলে দ্রুত সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা যাবে। মাত্র 30 থেকে 40 মিনিটে জানা যাবে ফল। ভাইরাসটির পজিটিভ নমুনার ক্ষেত্রে কিটে হলুদ এবং নেগেটিভ নমুনার ক্ষেত্রে গোলাপি রং প্রদর্শন করবে।
করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। আইসিইউতে তিনি গভীর কোমায় আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনককান্তি বড়ুয়া। শুক্রবার ভোরে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রয়েছেন করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুদিন পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনককান্তি বড়ুয়া জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে আছেন তিনি। দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি। উনি কমাতে আছেন, সেই সংকটাপন্ন এবং সেইটার কোনো উন্নতিও হয় নাই, অবনতিও হয়। ব্লাড প্রেশার এবং পালস যেরকমভাবে চলছিল সেরকমভাবেই আছে। কনককান্তি বড়ুয়া জানান, প্রতি ঘন্টায় নাসিমের অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তার শরীরের অনেক কিছুই কৃত্রিমভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। শ্বাস প্রশ্বাস ওনার ভেন্টিলেশনের মাধ্যমে চলছে, আর ওষুধের সাপোর্ট দিয়ে ওনার ব্লাড প্রেশার মোটামুটি স্বাভাবিক আছে। পালস ওনার 80 থেকে 100-র মধ্যে ভেরি করে। এই হলো ওনার, এমনি গভীর অচেতন। তবে অবস্থা যতই সংকটাপন্ন হোক, এখনো আশা ছাড়ছেন না বিশেষজ্ঞরা। রক্তচাপজনিত সমস্যা নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। অবস্থার অবনতি হলে রোববার রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হয়। তিনি সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, রোববার দুপুরে কামরানের শ্বাসকষ্ট বেড়ে যায়। গত শুক্রবার তার করোনা শনাক্ত হয়, পরদিন বমি ও জ্বর বাড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। এর আগে গত 27 মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপনের পর এদেশের মানুষ জেগে ওঠে। একে বাঁচার অধিকার হিসেবে গ্রহণ করেছিলেন জনগণ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই সময়ও যারা এর বিরোধিতা করেন তাদের দালাল আখ্যা দেন প্রধানমন্ত্রী। রোববার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির অনলাইন সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন থেকে আলোচনায় অংশ নেন ডাক্তার দীপুমণি এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। পাকিস্তানি শাসকরা থেমে থাকেনি। যখন এই প্রতিবাদ হয়েছে, অগণিত নেতা কর্মীদের এবং সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে। আপনারা জাতির পিতার কারাগারের রোজ রামচা বইটি যদি পড়েন, তখন দেখবেন সেখানে কিভাবে এই অত্যাচার নির্যাতন চলেছিল। আমরা যে উদ্যোগ নিয়েছিলাম তার ফলে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু করোনা ভাইরাস নামে একটি ভাইরাস এসে আজকে সকলের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, সকল বিশ্বব্যাপী এই সমস্যাটা। মানব ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে আটক হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। শনিবার কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপলুকে আটক করে দেশটির সিআইডি। এই তথ্য নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম। তবে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানাননি তিনি। ফেব্রুয়ারিতে কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে সংসদ সদস্য পাপলুর। মাননীয় এমপি শহীদুল ইসলাম পাপুলের আটকের বিষয়টি আমি জানি। ওনাকে এই সিআইডির লোকরা গত রাত্রে তার বাসা থেকে নিয়ে গেছে। এর বাইরে আমার কাছে কোনো তথ্য নেই কেন তাকে সিআইডি নিয়ে গেছে। এটা এই বিষয়ে আমার অন্য কোনো তথ্য আমার জানা নেই। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় কয়েকজন নেতা। তাদের দাবি এই দায় পাপলুর, তিনি আওয়ামী লীগের কেউ নন। আমার তো পার্লামেন্ট মেম্বার হিসাবে ডেফিনেটলি আমি তো যদি উনি নির্দোষ বা ইয়ে থাকে ডেফিনেটলি ওনার মুক্তি তো চাই। বাট মানে আমরা তো এখনো এই সম্বন্ধে আমাদের কোনো যদি উনি নির্দোষ বা ইয়ে থাকে ডেফিনেটলি ওনার মুক্তি তো চাই। বাট মানে আমরা তো এখনো এই সম্বন্ধে আমাদের কোনো পুরোপুরি জ্ঞান নেই যে ঘটনাটা কি।
উনি স্বতন্ত্র এমপি, ওনাকে আওয়ামী লীগের 14 দলের জোটের ক্যান্ডিডেট যখন প্রত্যাহার করছে তখন কেন্দ্র থেকে চিঠি দিচ্ছে ওনাকে সমর্থন দেওয়ার জন্য জেলা আইসা মিটিং করে ওনার সমর্থন দিচ্ছে। উনি দলের এমপি না। সরকার দেখবে ওনার এই ব্যাপারগুলা, যদি উনি অপরাধী হয় তাহলে শাস্তি পাবে, নিরপরাধ হলে উনি মুক্তি পাবে। তবে পাপলুকে আটক নয়, আলোচনার জন্য কুয়েতে সিআইডি ডেকেছে বলে দাবি জানিয়েছেন তার স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম। আর পাপলুর পক্ষের নেতাদের মন্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার। উনি ওই দেশে ব্যবসা করে, ওর ব্যবসায়িক একটা প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা আছে। আমি মনে করি উনি ষড়যন্ত্রের শিকার। আমরা এই এলাকার জনগণ হিসেবে আমরা উনি দ্রুত আশা রাখি উনি আইনিভাবে মুক্তি পাবে এবং এলাকায় ফিরে আসবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন পাপলু। ওই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না, সমর্থন দিয়েছিল জাতীয় পার্টির মোহাম্মদ নোমানকে। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে জয় পান পাপলু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: র্যাঙ্কিংয়ে পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণায় বরাদ্দ বাড়ানো সহ নানা পরিকল্পনা মঞ্জুরি কমিশনের। ফ্লয়েড হত্যার প্রতিবাদে এখনো উত্তাল যুক্তরাষ্ট্র, বিভিন্ন শহরের রাজপথে হাজারো মানুষের ঢল। এবারে জানাবো 2020-21 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। করোনার প্রভাবে নানা দুর্বলতা স্পষ্ট হলেও আসন্ন বাজেটের স্বাস্থ্য খাতের বরাদ্দ খুব একটা বাড়ছে না। এই খাতের জন্য 32,000 কোটি টাকা প্রস্তাব করা হচ্ছে, যা বাজেটের মোট আকারের তুলনায় পর্যাপ্ত নয় বলছেন বিশ্লেষকরা। চিকিৎসকরা বলছেন এই খাতে কম গুরুত্ব দেওয়ার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। স্বাস্থ্য খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস মহামারীর প্রভাবে দেশের স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর তাগিদ এসেছে বিভিন্ন মহল থেকে। সে অনুযায়ী সেবার পরিধি বাড়াতে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত ডাক্তার ও নার্স। তবে 2020-21 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য প্রস্তাবিত বরাদ্দ খুব একটা বাড়েনি। চলতি অর্থ বছরের তুলনায় 2,118 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এবার 27,850 কোটি টাকা। মোট বরাদ্দের অর্ধেকের বেশি আবার ব্যয় হবে বেতন ভাতা, ওষুধ কেনা সহ পরিচালন ব্যয়ে, আর বাকিটা ব্যয় হবে অবকাঠামো প্রকল্পে। তাই গবেষণা ও স্বাস্থ্যসেবার মৌলিক উন্নয়নের জন্য খুবই কম অর্থ বাকি থাকবে, যা হতাশাজনক বলছেন সংশ্লিষ্টরা। পৃথিবীর সব দেশেই কিন্তু স্বাস্থ্য খাতে শুধু হাসপাতাল নির্মাণ বা আইসিইউ নির্মাণ বা যন্ত্রপাতি কেনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। উন্নত বিশ্বে যারা এই স্বাস্থ্য এবং শিক্ষা যারা অনেক দূরে এগিয়েছে, তারা কিন্তু গবেষণাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে এবং আমাদেরও উচিত যে স্বাস্থ্য খাতের গবেষণার জন্য আরও বেশি বরাদ্দ দেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন কয়েক বছরে বাজেটে স্বাস্থ্য খাতের তুলনায় শিক্ষা, যোগাযোগ, জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের বরাদ্দ অনেক কম, যা বরাদ্দ বাজেটের 5%-ও কম। বেশিরভাগ সময়ে পুরো বরাদ্দ বাস্তবায়ন হয় না। বিশেষজ্ঞরা বলছেন এ খাতে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে না পারলে কাজের কাজ হবে না কিছুই। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের বাইরেও সামগ্রিক যে একটা ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় অনেক ঘাটতি রয়ে গেছে এবং এখানে একটা সুশাসনেরও অভাব রয়েছে। স্বাস্থ্য খাতকে ঘিরে একটা দুর্নীতির চক্র গড়ে উঠেছে। এই চক্রটা না ভাঙতে পারলে আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য মতে স্বাস্থ্য খাতে মাথাপিছু সরকারি ব্যয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ, যা মাত্র $88। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গবেষণা, নিজস্ব বাজেট সহ বিশ্ব র্যাঙ্কিংয়ে যাওয়ার সব শর্তেই পিছিয়ে আছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। মঞ্জুরি কমিশন বলছে এই অবস্থা কাটাতে গবেষণায় বরাদ্দ বাড়ানো সহ নানা পরিকল্পনা নিয়েছে তারা। বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষকদেরও আগ্রহী করার চেষ্টা করছে কমিশন। সম্প্রতি এশিয়ার সেরা 100 বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।
এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 নামে ওই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও জায়গা পায়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 401তম। বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের যেসব দিক দেখা হয় তার মধ্যে আছে গবেষণা খাতে অবদান, নিজস্ব বাজেট, শিক্ষার্থীদের জীবনমান, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন এসব বিষয়ে পিছিয়ে থাকার কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে যেতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এ অবস্থা কাটাতে সার্বিকভাবে পরিকল্পনা নিতে হবে। সেক্ষেত্রে গবেষণায় বরাদ্দ যেভাবে বাড়াতে হবে সেই সাথে নির্দিষ্ট বিষয় নিয়ে এক একটি বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিটি রাখতে হবে কিছু বিশ্ববিদ্যালয়কে সবসময় একেবারে ভিন্নভাবে বিবেচনা করে, টার্গেটেড করে, খুব প্রিসাইসলি, ভেরি ফোকাসড ওয়েতে সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিশেষ বরাদ্দ রাখতে হয়। তাহলে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে বিকাশ লাভের সুযোগ লাভ করে। বুয়েট কর্তৃপক্ষ বলছে প্রযুক্তি খাতে গবেষণার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। কোয়ালিটি রিসার্চ আমরা করতে পারছি না। কোয়ালিটি রিসার্চ করার জন্য যে সাফিসিয়েন্ট ফান্ড দরকার, আমাদের সেই ফান্ডের অভাব রয়েছে। এই জন্য আমাদের গবেষণা খাতে আমাদের রিসার্চ ফান্ড বাড়াতে হবে। র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে গবেষণার জন্য আলাদা তহবিল, বিদেশি শিক্ষকদের দেশে আনতে উৎসাহিত করা সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণার প্রবন্ধ কি পরিমাণে প্রতি বছর প্রকাশিত হচ্ছে এবং এই প্রকাশিত গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের নামকরা জার্নালগুলোতে প্রকাশিত হচ্ছে কিনা। শিক্ষকদের পিএইচডিতে আগ্রহী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে যখন চলাচল নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হচ্ছে, এর বিপরীতে রাস্তায় রাস্তায় তখন ঘুরে বেড়াচ্ছে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষেরা। শরীয়তপুরে এমন ভবঘুরে মানুষের সংখ্যা 4 শতাধিক। খাবার জোটাতে পথে পথে যত্রতত্র ঘুরে বেড়ানো এসব মানুষ নিজেরা রয়েছে করোনার ঝুঁকিতে, আর সেই সাথে তাদের মাধ্যমেই জেলায় বাড়ছে করোনায় সংক্রমণের ঝুঁকিও। লকডাউন, সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহারের সরকারি নির্দেশনা, এসব কোনো কিছুরই কোনো অর্থ নেই ভবঘুরে এসব মানুষের কাছে। ড্রেন বা ডাস্টবিনেও এখন আগের মতো খাবারের দোকানে ফেলে দেওয়া খাবার মেলে না। করোনার প্রভাব বলতে এসব মানুষের কাছে তাই কেবল খেতে না পারার কষ্ট। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে শরীয়তপুরে মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা অন্তত 404। করোনায় শহরের অলিতে গলিতে দেখা মিলছে নতুন ভবঘুরেদেরও। স্থানীয়রা বলছেন মানসিক ভারসাম্যহীন এসব মানুষের যত্রতত্র ঘুরে বেড়ানো জেলায় বাড়াচ্ছে করোনা সংক্রমণ ঝুঁকি। 8-10 দিন ধরে দেখতেছি এখানে খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকঠাক মতো শুয়ে থাকে খালি। যেখানে কি ওরা নিজেরা যেমন সংক্রমিত হতে পারে, পাশাপাশি যারা সংক্রমিত নয় তাদেরকে ওরা সংক্রমিত হয়ে তাদেরকেও সংক্রমিত করতে পারে। করোনা সংক্রমণ রোধে দ্রুত ভবঘুরে এসব মানুষদের পুনর্বাসনের কাজ চলছে বলে জানান জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। পুনর্বাসন আইন 2011 অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদেরকে ভবঘুরে হিসাবে যদি ঘোষিত হয়, তাদেরকে আমরা নিরাশ্রয় ব্যক্তিদের যে আশ্রয় কেন্দ্র আমাদের ঢাকা বিভাগে আছে কুপাইলে এবং কাশিমপুরে, সেখানে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে থাকি। এ পর্যন্ত জেলায় সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় সহায়তা পান 13,000-এরও বেশি মানুষ। দ্রুত মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদেরও এর আওতায় এনে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে প্রশাসন। তারা বলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিংড়ি খাতে। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আপনি যে শ্যামনগর এলাকায় এখন আছেন, সেখানে মানুষের জীবনযাপন স্বাভাবিক হতে পেরেছে কিনা? আর আমরা শুনতে পেয়েছি যে কৃষি এবং ঘেরের ক্ষতির বিষয়ে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিংড়ি খাতে। এই বিষয়ে প্রশাসন কি বলছে, আর কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কিনা তারা?
আমি যে জায়গাটিতে রয়েছি এটি একেবারেই বলা যায় যে শ্যামনগরের যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে এটি একটা। এখানে জীবন বেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, কারণ মানুষের সামনে তার কোনো উপায় নেই, তাদেরকে স্বাভাবিক হতেই হবে। আর যে বিষয়টি আমার নজরে এসছে, এই স্বাভাবিক যে বিষয়গুলো, আর্থিক ক্ষতির যে বিষয়, এর বাইরেও পরিবেশগত একটা ক্ষতির বিষয় আমার নজরে এসছে। এই সুন্দরবনের মধ্যে আমি অনেক পাকা কাঠামো ভেঙে পড়ে থাকতে দেখেছি। আপনি যদি আমার পেছন দিকটা খেয়াল করেন তাহলে দেখবেন যে চিংড়ির কথা আপনি বলছিলেন, তার বেশ কয়েকটি ঘের এখানে দেখা যাচ্ছে। এসব ঘের সবই ভেসে গেছে, চাষিদের হাতে আর কোনো টাকা নেই এইসব ঘের তারা দাঁড় করবে। এই অবস্থায় অবশ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই প্রায় 5,000 কোটি টাকার স্বল্প সুদে ঋণও চলে এসছে বলে আমাকে সাতক্ষীরার মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে এসব টাকা মূলত সেই সব চাষি পাবেন যারা সাতক্ষীরায় এবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্যামনগরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ উপকূলীয় জেলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চিংড়ি চাষিদের মধ্যে, তাদেরকে সরকার মাত্র 4% সুদে এই টাকা দিবেন বলে তিনি জানিয়েছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই উপকূলীয় ঝড়ের আগে, অর্থাৎ ঘূর্ণিঝড় যেটি আমপান এখানে আসার আগে যারা বাড়িঘর ছেড়ে মূলত চলে এসেছিলেন আশ্রয় শিবিরে, তাদেরও অনেককে আমি এখন দেখতে পেয়েছি আশ্রয় শিবিরে রয়েছে, কারণ তাদের বাড়িঘর ভেঙে গেছে। সরকারি হিসাবে বলা হচ্ছে যে খুলনা বিভাগের যেগুলোতে ঝড় হয়েছে সেই জেলাগুলোতে এখন পর্যন্ত প্রায় 4.25 লাখ বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ার সরকারি হিসাব তারা পেয়েছেন। এর ভেতর 85,000 ঘর বাড়ি একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছেন। আর ফসলের যে বিষয়টি আপনি বলছিলেন, সেখানে গিয়ে প্রায় 600 কোটি টাকার ফসল আমরা ক্ষতির একটি হিসাব দেখতে পেয়েছি, কিন্তু চিংড়ির ক্ষতি অনেক বেশি রয়েছেন। গতকাল আমাকে খুলনার বিভাগীয় কমিশনার বলেছেন যে করোনার কারণে প্রায় 1,000 কোটি টাকা চিংড়ি রপ্তানি আটকে গেছে, যে কারণে একটা পরপুঁজি সংকটে পড়েছেন চিংড়ি রপ্তানিকাররা। তার উপর প্রায় 250 কোটি টাকা শুধু চিংড়িরই ক্ষতি হয়েছে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা মিলে। এর পাশাপাশি আরও ক্ষতি রয়েছে রাস্তাঘাট, অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আমপান এই অঞ্চলটাকে একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে। বিশেষ করে সাতক্ষীরার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। আর চিংড়ি চাষিরা আপনি জানেন যে অল্প পুঁজি নিয়ে তারা কাজ করেন, তাদের অধিকাংশই এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আমি কয়েকজন চিংড়ি চাষির সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সমিতি থেকে তারা 12% সুদে ঋণ নেওয়ার পরে যে চাষ করে আশা করেছিলেন 3 বা 4 লাখ টাকা পাবেন, সেখানে দেখা গেছে তাদের পুঁজি নেই, একই সাথে ঋণের বোঝা তাদের ঘাড়ে চেপেছে। সব মিলিয়ে বলা যায় যে এই অঞ্চলের লোকজনের স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় লাগবে, কারণ তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে পরিবেশগতভাবে তারা ক্ষতি হয়েছে। সুন্দরবনে ঢোকার সময় আমি বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে থাকতে দেখেছি, বিদ্যুৎ সংযোগের যে খুঁটিগুলো সেগুলো পড়ে আছে। সব মিলিয়ে একটা লন্ডভন্ড অবস্থার মধ্যে রয়েছে উপকূলীয় এই 3 জেলা। এখান থেকে মানুষ বের হয়ে স্বাভাবিক জীবনে আসতে ঠিক কতটা সময় লাগবে সেটি এই মুহূর্তে বলা খুব কঠিন। আমার পাশে যেমন চারিদিকে সবুজের সমারোহ দেখছেন, তেমনি মানুষের দুঃখেরও শেষ নেই। অর্থাৎ অসীম সবুজের মাঝে অসীম দুঃখ নিয়ে মানুষ এখন টিকে আছে সুন্দরবন সহ আরো বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড় আমপানের কারণে সাতক্ষীরার শ্যামনগরের ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। 1181 জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 66তম সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ। জানান, গেজেট বাতিল করা প্রজ্ঞাপনটি পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এর আগে মঙ্গলবার 1256 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়। যাচাই বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সভায় তালিকাটি অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশি নির্যাতনে কৃষকের মৃত্যুর ঘটনায় মামলায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক শামীম হাসান ও সোর্স রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে। গেল মঙ্গলবার বিকেলে তাস খেলার অপরাধে কোটালীপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামীম হাসান হাঁটু দিয়ে নিখিলের পিঠে বারবার আঘাত করেন বলে অভিযোগ স্বজনদের। এতে ভেঙে যায় তার মেরুদণ্ড। পরদিন বুধবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। 5 লাখ টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তে 3 সদস্যের বিভাগীয় তদন্ত দল গঠন করেছে পুলিশ। করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 70 লাখ ছাড়ালো। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4,05,000-এর বেশি। 24 ঘন্টায় প্রাণ গেছে 3,300 জনের বেশি, আর শনাক্ত 1,12,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 813 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 37,000-এর বেশি। এক জরিপে দেখা গেছে আগামী 20 জুন পর্যন্ত শুধু ব্রাজিলেই আক্রান্তের সংখ্যা হবে 12 লাখ এবং মোট মৃতের সংখ্যা 60,000-এ পৌঁছবে। একদিনে চিলিতে প্রাণ গেছে 659 জনের।
এদিকে যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের সংখ্যা, একদিনে দেশটিতে মারা গেছে 373 জন। এছাড়া মেক্সিকোতে 341, ভারতে 261 এবং রাশিয়াতে 134 জন মারা গেছে। এদিকে চীনে নতুন করে 6 জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের 5 জনই চীনের বাইরের নাগরিক। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্র। বিক্ষোভের 13তম দিনেও দেশজুড়ে রাজপথে হাজার হাজার মানুষের ঢল। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ায় বেশ কিছু রাজ্যে তুলে নেওয়া হয়েছে কারফিউ। শিকাগোতে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল রাখার ঘোষণা দিয়েছে রাজ্যের মেয়র। পরিস্থিতি আগের থেকে ভালো হওয়ায় রোববার লস অ্যাঞ্জেলসে ছেড়ে গেছে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড। মিনিয়াপোলিস পুলিশ বিভাগের জন্য বরাদ্দ তহবিল কমিয়ে আনার কথা ভাবছেন শহরটির কাউন্সিলের সভাপতি। এদিকে বিক্ষোভের সমর্থন দিয়ে বিক্ষোভকারীদের সাথে মিছিল করেছে সাউথ ক্যারোলাইনার পুলিশ প্রধান। অন্যদিকে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানে উত্থাল ব্রিটেন। এদিকে রোববার বিক্ষোভ চলাকালে অন্তত 12 জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। টাইগারদের শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে আছে। লঙ্কান গণমাধ্যমের দাবি, এরই মধ্যে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে ভারত। আর বাংলাদেশ দলও আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় লঙ্কান ক্রিকেট বোর্ড। শিগগিরই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে এমন সম্ভাবনা দেখছেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা। গাইডলাইন মেনে সতর্কতার সঙ্গে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা। ভারত এবং বাংলাদেশ সিরিজ না হলে বিকল্পও ভেবে রেখেছে এসএলসি। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরোয়া টুর্নামেন্ট শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ করতে চাইছেন কর্তারা। এদিকে বাংলাদেশের আগে 3টি ওয়ানডে এবং টি-20 খেলতে লঙ্কায় যাওয়ার কথা ভারতের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও টিম ইন্ডিয়া লঙ্কায় যাচ্ছে না সেটি একরকম নিশ্চিত। মোহন ডি সিলভা বলেছেন, বাংলাদেশের সফরে আসার বিষয়টি ঝুলে আছে পরিস্থিতির কারণে। জুলাইয়ে না হলে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের আশা এসএলসির। ভাবনায় 2023 বিশ্বকাপ, সে পর্যন্ত তামিম কি নেতৃত্বে থাকবেন? নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে অধিনায়কত্বে সাকিব আসবেন কিনা সেই প্রশ্ন এখন সমর্থকদের। সময় গড়ালে নেতৃত্বে বদল আসবে কিনা তা আলোচনায় নির্ধারণ করবে বিসিবি। অনলাইন আড্ডায় এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস। আর দলের টিকে থাকতে বিবেচনায় আসবে মাশরাফির ফিটনেস, বলেছেন এই বোর্ড পরিচালক। ওডিআই অধিনায়ক তামিমও এই প্রসঙ্গে একই সুরে কথা বলেছেন। অধিনায়ক মাশরাফি অধ্যায় শেষ, তামিমের কাঁধে দায়িত্ব। অন্তর্বর্তী নয়, পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন মার্চে। বোর্ড যেভাবে সিদ্ধান্ত নেয় আমরা সেভাবে নিয়েছি যে আমাদের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। সো এখানে কোনো এমন না যে টাইম বেঁধে দেওয়া আছে। কপাল খারাপ, করোনা ভাইরাস শুরুর আগেই আটকে দিয়েছে অধিনায়ক তামিমের নতুন মিশন। অপেক্ষা এ যাত্রায় কেমন করেন তিনি। বড় ভাই মাশরাফির পথে হাঁটতে পারবেন তো, নাকি অল্পতেই থামতে হবে? তোর ভেতরে সব লিডারশিপ আছে, আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। কতদিন অধিনায়কত্বের ভার তামিমের কাঁধে থাকবে? ভাবনায় 2023 বিশ্বকাপ। অক্টোবরে নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। তিনি ফিরলে কি পাল্টে যাবে প্রেক্ষাপট? অক্টোবর পরে হি উইল জয়েন ইনশাআল্লাহ। তো এর মধ্যে হয়তো তার 2 মাস 1 মাস লাগবে, হয়তো নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে তার আসতে। এই সময়টুকু তো ডেফিনেটলি তামিম তো আছেই। ক্যাপ্টেন ম্যানেজার ইজ অলওয়েজ ডিসাইডেড বাই এটা ডিসাইড বাই দ্য ক্রিকেট বোর্ড। তো তখন দেখা যাবে যখন আসবে সাকিব কোন চিন্তা ভাবনা করা যাবে, বিকজ হি ওয়াজ আওয়ার এক্সিস্টিং ক্যাপ্টেন। গেল 1 মাসে অবসর প্রসঙ্গ আর দলের টিকে থাকা নিয়ে শিরোনামে মাশরাফি। লম্বা সময়ের ভাবনায় নেই ম্যাশ, সেই খবরও এসেছে। বোর্ড কি ভাবছে তাকে নিয়ে? মাশরাফি চাইলেই জয়েন করতে পারে যে কোনো ক্যাপাসিটিতে। হি ইজ একটা স্টার ক্রিকেটার, ওর লিডারশিপ কোয়ালিটি আছে, ও অর্গানাইজিং ক্যাপাসিটিও আছে তার মধ্যে, ক্যাপাবিলিটিও আছে তার মধ্যে। কেন না? নিশ্চয়ই অবশ্যই সে চাইলে পরে, যদি সে চায়, অবশ্যই ক্রিকেট বোর্ডে থাকতে পারে। বোর্ডের কাছে তিনি সবসময় বাড়তি গুরুত্ব পান। নতুন অধিনায়ক তামিমের কাছে এখন বোলার মাশরাফির চাহিদা কতটুকু? Mashrafi bhai is a legend. I don't think there is anyone in Bangladesh who will not pick him. ঠিক আছে, বাট অবশ্যই এটা অনেক কিছু বিবেচনা করে করতে হবে। ওটা when the right time comes we will see. করোনায় বদলে যাবে ক্রিকেট। নতুন শুরুর দিকে তাকিয়ে টিম বাংলাদেশও। অধিনায়ক তামিমের শুরু, সাকিবের প্রত্যাবর্তন, মাশরাফির অবস্থান সবই সময় বলে দিবে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।